আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা অক্ষয় কুমারের সর্বশেষ সিনেমা ভূত বাংলা নিয়ে কথা বলছি, যা বলিউড থেকে মুক্তি পাবে। এই সিনেমার বিশেষত্বের কথা বলতে গেলে এই ভূতের বাংলা সিনেমাটি স্ত্রী ও মুঞ্জিয়ার মতো একটি হরর কমেডি সিনেমা, আর এই কারণেই সবাই এই সিনেমাটি এত পছন্দ করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে এই সিনেমার পুরো গল্পটি ব্যাখ্যা করতে যাচ্ছি, যাতে আপনারা যারা এখনও এই সিনেমাটি দেখেননি তারা সিনেমার গল্পটি জেনে উপভোগ করতে পারেন। সুতরাং এই ভিডিওটি বেশ আকর্ষণীয়, এই জন্যই আপনাকে এটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে সিনেমার নাম লিখবেন। কমেন্টে কিছু বলার থাকলে সেটাও বলতে পারেন। এছাড়াও যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অলে সেট করে দিন, যাতে আমাদের চ্যানেলের সব নতুন ভিডিও সবার আগে দেখতে পান। চলুন আর দেরি না করে এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। এই ভূতের বাংলা সিনেমাটি শুরু হয় মঙ্গলপুর নামের একটি ছোট্ট গ্রাম থেকে। সিনেমাটি শুরু হলে দেখা যায় যে রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখানে দেখা যায় যে 4 জন ছেলে এই গ্রামে তাদের বন্ধুর বিয়েতে যোগ দিতে এসেছে, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেই ছেলেরা ট্রেন থেকে নেমে রেল স্টেশনে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এই সময় এই 4 বন্ধুর খুব ঠান্ডা লাগতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের চোখ পড়ল কাছে থাকা এমন একজনের ওপর যে তাদের সামনে আগুন জ্বালিয়েছিল। আর তাই 4 বন্ধু দেরি না করে আগুনের সামনে বসে সেই 4 বন্ধুর খুব ভালো লাগছিল। কিন্তু তারা লক্ষ্য করল যে যিনি আগুন জ্বালিয়েছেন তিনি একজন খুব বৃদ্ধ মানুষ, যিনি সম্ভবত এই মঙ্গলপুর গ্রামেরই বাসিন্দা। এরপর 4 বন্ধু সেই বৃদ্ধের সঙ্গে কথা বলতে শুরু করলো এবং তাকে জানালো যে তারা মঙ্গলপুর গ্রামে তাদের এক বন্ধুর বিয়েতে যোগ দিতে এসেছে। কিন্তু মঙ্গলপুর গ্রামকে ঘিরে অনেক রহস্যময় গল্প প্রচলিত ছিল এবং তার মধ্যে একটি ছিল যে বহু বছর আগে যখনই এখানে কোনো বিয়ে হতো, বিয়ের রাতেই এক রাক্ষস কনেকে তুলে নিয়ে যেত। এই কথা বলার পর 4 বন্ধু বৃদ্ধকে জিজ্ঞাসা করল, এই গল্পটা কি সত্যি সত্যি ছিল? আসলে কি বহু বছর আগে যখন এই গ্রামে বিয়ে হতো তখন কি কোনো রাক্ষস বিয়ের রাতে কনেদের তুলে নিয়ে যেত? এই কথা শুনে বৃদ্ধ লোকটি উত্তর দিলেন যে হ্যাঁ, এটা একদম সত্যি এবং অনেক বছর আগে মঙ্গলপুর গ্রামে এমনটাই ঘটত। এরপরে সেই বৃদ্ধ লোকটি সেই 4 বন্ধুকে মঙ্গলপুর গ্রামের গল্প বলতে শুরু করেন। এখান থেকেই গল্পটা শুরু হয় অনেক বছর আগের ঘটনা দিয়ে। গল্পের শুরুতে আমরা দেখি যে অনেক বছর আগে ভরতপুর গ্রামের লোকেরা বিয়ে করতে ভয় পেত, আর সেই কারণেই যখনই এই গ্রামে বিয়ে হতো বিয়ের রাতে একটি রাক্ষস কনেকে তুলে নিয়ে যেত এবং এরপর কনেকে আর কখনো কেউ দেখত না। কিন্তু তারপর একদিন আমরা দেখি যে কিছু লোক এই কথা বিশ্বাস করে না এবং তারা ভরতপুর গ্রামের ভেতরেই বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পরই বরযাত্রীরা বাসে বসে রওনা হতে শুরু করে। তবে ভরতপুর গ্রামের একটি জঙ্গলের ভেতরে সেই বাসের টায়ার পাংচার হয়ে যায়, যার ফলে টায়ার পাংচার হওয়ার কারণে সমস্ত বরযাত্রীদের বাস থেকে নেমে যেতে হয়। কিন্তু যেই মাত্র সব বরযাত্রীরা বাস থেকে নেমে আসে আমরা দেখি যে তাদের সবার উপরে একটি কালো ছায়া, যা হয়তো ভরতপুরের সেই রাক্ষস, আক্রমণ করে এবং দৈত্যটি অনেক মানুষকে হত্যা করে এবং বধূকে তুলে নিয়ে যায়। এভাবেই আমাদের দেখানো হয় ভরতপুর গ্রামের ভেতরে এই দৈত্যের তাণ্ডব কতটা ভয়ঙ্কর। কিন্তু তারপর বেশ কয়েকদিন কেটে যায় এবং মঙ্গলপুর গ্রামের ভেতরে আমরা দেখতে পাই যে সেই গ্রামের ভেতরে একটি বিশাল অট্টালিকা রয়েছে এবং সেই অট্টালিকার মালিক একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তার নাম দুষ্যন্ত মহারাজ। কিন্তু এই দুষ্যন্ত মহারাজকে আমাদের দেখানো হয়নি এবং কিছু সময় পরে এই খবর আসে দুষ্যন্ত মহারাজ মারা যান এবং সেই কারণেই দুষ্যন্ত মহারাজের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আর এই সব কিছুর পরে আমরা জানতে পারি যে দুষ্যন্ত মহারাজ তার প্রস্থানের পর প্রচুর সম্পত্তি রেখে গিয়েছিলেন এবং তিনি একটি বড় বাংলোও রেখে গিয়েছিলেন। কিন্তু ঠিক তার পরেই দৃশ্যপট বদলে যায় এবং আমরা সরাসরি যুক্তরাষ্ট্রের লন্ডন শহর দেখতে পাই। এখন আমরা লন্ডন শহরের ভেতরে একটি বাড়ি দেখতে পাই, যেটি ডাক্তার বাসুদেবাচার্যের বাড়ি। আর ডক্টর বাসুদেবাচার্যের পরিবারেও এক ছেলে ও এক মেয়ে আছে। আমরা জানি যে ডক্টর বাসুদেবাচার্যের ছেলে হলেন অক্ষয় কুমার, যার সিনেমার নাম অর্জুন, যিনি অবশ্যই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আর অক্ষয় কুমারের অর্থাৎ অর্জুনের সাথে তার মীরা নামে এক বোনও আছে। আর এই সময় তাদের বাড়িতে আমরা জানতে পারি যে অর্জুনের বোন অর্থাৎ মীরা এক ছেলের প্রেমে পড়েছে। ছেলেটির নাম রাহুল। আর এখন সেই কারণেই মীরা এবং রাহুল উভয়ের পরিবারই এই দুজনের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এখন এর ঠিক পরেই আমরা দেখি যে অর্জুন এবং মীরার বাবা অর্থাৎ বাসুদেবাচার্য তার সেমিনারের কাজের জন্য অস্ট্রেলিয়া চলে যান, যার কারণে অর্জুন এবং মীরা বাড়িতে একা থাকে। কিন্তু ঠিক সেই সময়ই তাদের দুজনের বাড়িতে একজন উকিল আসেন। উকিল তাদের বলেন যে তাদের দুজনেরই দুষ্যন্ত মহারাজ নামে একজন পিতামহ ছিলেন এবং তিনি মঙ্গলপুর গ্রামের অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। এমন একজন ব্যক্তি ছিলেন যার কোটি কোটি টাকার সম্পত্তি এবং একটি বিশাল বাংলো ছিল। কিন্তু কিছুদিন আগে তিনি মারা যান এবং সেই কারণেই তার মৃত্যুর আগে করা দলিলপত্র অনুসারে তার সমস্ত সম্পত্তি এখন তার নাতনি মীরার নামে।
এখন বন্ধুরা মীরা এবং অর্জুন দুজনেই তাদের দাদু এবং তার ইচ্ছাপত্রের কথা জেনে খুব অবাক হয়েছে। আর তার কারণ হলো মীরা এবং অর্জুন তাদের দাদুর কথা জানতো, কিন্তু তাদের বাবা কখনো তাদের দাদুর সাথে পরিচয় করিয়ে দেননি। আর তারা কোনোদিন তাদের দাদুর সাথে দেখা করতে মঙ্গলপুর গ্রামে যায়নি এবং তারা দুজনেই জানতো না যে তাদের দাদুর কোটি কোটি টাকার সম্পত্তি আছে। এখন এটা জানার পর তারা দুজনেই দ্রুত তাদের বাবার সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখন এই সময় বসুদেব আচার্য বিমানের ভেতরে আছেন, তাই তিনি ফোন ধরতে পারছেন না এবং তাদের সাথে কথাও বলতে পারছেন না। সম্পত্তি এবং সেই বাংলোটি পাওয়ার কারণে অর্জুন অনেক বেশি খুশি, আর এখন সে তার বোনের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। এই কারণেই সে সিদ্ধান্ত নেয় যে এখন সে তার পরিবারের বাংলোর ভেতরেই তার বোনকে বিয়ে করাবে। এটা করার জন্য অর্জুন ভারতবর্ষের মঙ্গলপুরে যাওয়ার পরিকল্পনা করে এবং প্রথমে সেখানে গিয়ে নিজের বাংলোটি দেখে বোনের বিয়ের প্রস্তুতি নেয়, যাতে সে সেই একই বাংলোতে তার বোনের বিয়ে করাতে পারে। এখন এটা করার জন্য অর্জুন দ্রুত ভারতে চলে যায় এবং ভারতে পৌঁছে একটি ট্রেন ধরে সোজা ভরতপুরে চলে যায়। ভরতপুরে যাওয়ার পথে ট্রেনের ভেতরে তার সাথে নায়িকা প্রিয়ার সাথে দেখা হয়। এই সিনেমার চরিত্রটির নাম প্রিয়া এবং এখানে ট্রেনের ভেতরে আমরা এটাও দেখি যে প্রিয়া ট্রেন থেকে পড়ে যেতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অর্জুন তার জীবন বাঁচিয়ে দেয়, যার পরে তাদের মধ্যে একটি সুন্দর সাক্ষাৎ হয় এবং তারপর তারা একে অপরের সাথে দেখা করে নিজ নিজ পথে চলে যায়। কিন্তু এখানে তারা দুজনেই জানতে পারে যে তাদের গন্তব্য মঙ্গলপুর, কারণ তারা দুজনেই মঙ্গলপুরে যাচ্ছে। এরপর অর্জুন মঙ্গলপুরে পৌঁছে তার বাংলোতে যায়। বাংলোতে পৌঁছে অর্জুন শান্তারাম নামের এক বৃদ্ধের সাথে দেখা করে। গ্রামের সবাই শান্তারামকে শম্ভুবাবু বলে ডাকে, আর এই বৃদ্ধের চরিত্রে সিনেমায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা আসরানি। এই শম্ভুবাবু মূলত এই বাংলোর তত্ত্বাবধায়ক, যিনি অর্জুনকে অভ্যর্থনা জানিয়ে সরাসরি বাংলোর ভেতরে নিয়ে যান এবং বাংলোটি সম্পর্কে সবকিছু বলেন। কিন্তু বাংলোটি দেখানোর ও সবকিছু বলার পর শম্ভুবাবু অর্জুনকে একটি ঘর দেখান, যেটি আসলে একটি বিশেষ ঘর। অর্জুন জিজ্ঞাসা করে এই ঘরটা কি জিনিসের, এখানে কি করা হতো, আর এই ঘরে বড় করে তালা ঝোলানো কেন? এইসব শুনে শম্ভুবাবু অর্জুনকে বলেন যে এই ঘরটা সব সময় তালা দেওয়া থাকে এবং এই ঘরের চাবিটা শুধু তোমার দাদুর কাছেই ছিল। আসলে এই ঘরটা তার পূজার ঘর ছিল, যেখানে তিনি এসে পূজা করতেন এবং পূজার শেষে আবার ঘরটা তালা দিয়ে চাবিটা নিয়ে যেতেন। এখন অর্জুনের কাছে সেই ঘরটার কোনো বিশেষ অর্থ ছিল না, আর তাই সে তাকে উপেক্ষা করে নিজের বাংলো উপভোগ করতে শুরু করে। কিন্তু এখন যেহেতু বাংলোতে অনেক ময়লা জমেছে এবং বাংলোটির অবস্থাও খুব খারাপ, তাই সে এটি মেরামত করতে শুরু করে, কারণ কিছুদিন পরেই সেখানে তার বোনের বিয়ে দিতে হবে। এরপর অর্জুন এই সব কিছু দেখে খুব খুশি হয় এবং তাই সে তার বোন মীরাকে ফোনে যোগাযোগ করে আর তাকে বলে যে আমি বাংলোটা দেখতে এসেছি, বাংলোটা খুব সুন্দর হয়েছে, এটা অনেক বড় এবং এই বাংলোতে 200টিরও বেশি ঘর আছে। আর এখন সেই কারণেই আমি তোমাকে এখানে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর সেই কারণেই তুমি রাহুল ও তার পরিবারকে জানিয়ে দাও যে এখন তোমাদের বিয়ের স্থান হবে আমাদের বাংলো। এরপরই সব কিছু ঠিক হয়ে যায় এবং অর্জুন তার বোনের বিয়ের প্রস্তুতি শুরু করে। এর জন্য অর্জুন দিল্লির করলবাগ থেকে একজন ওয়েডিং প্ল্যানারকে ডাকে এবং সেই ওয়েডিং প্ল্যানার আসলে পরেশ রাওয়াল, আর এই সিনেমায় পরেশ রাওয়ালের নাম জগদীশ। কিন্তু যখন অর্জুন জগদীশ অর্থাৎ পরেশ রাওয়ালের সাথে তার বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছিল, তখন বাংলোর তত্ত্বাবধায়ক অর্থাৎ শম্ভুবাবু সেখানে আসেন এবং তিনি শুনতে পান যে এখানে কারো বিয়ে হচ্ছে। আর তাই তিনি অর্জুনকে জিজ্ঞাসা করেন যে তারা আসলে কার বিয়ের কথা বলছে। এটা শুনে অর্জুন তাকে বলে যে আমি আমার বোনের বিয়ের কথা বলছি, আর আমি এই বাংলোতেই আমার বোনের বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে আমরা দেখি যে গ্রামের যে সমস্ত লোক সেখানে পরিষ্কার করছিল তারা ভয়ে বাংলো থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং শম্ভুবাবু জোরে চিৎকার করতে শুরু করেন। এই দৃশ্য দেখে অর্জুন ও পরেশ রাওয়াল কিছুই বুঝতে পারেন না। তখন অর্জুন শম্ভুবাবুকে জিজ্ঞেস করেন তিনি কেন চিৎকার করছিলেন এবং গ্রামের সবাই ভয়ে কেন পালিয়ে গেল। তিনি তো শুধু তার বোনের বিয়ের কথা বলছিলেন। কিন্তু শম্ভুবাবু অর্জুনকে বলেন যে আসলে ঈশা গাঁওয়ের ভেতরে কারো বিয়ে হয় না, আর এর কারণ হলো যখনই এই গ্রামে বিয়ে হয় বিয়ের রাতেই এক রাক্ষস এসে কনেকে তুলে নিয়ে যায়। এই কথা শুনে অর্জুন তার কথা বিশ্বাস করেন না এবং শম্ভুবাবুকে জিজ্ঞেস করেন যে যদি এমনই হয় যে এখানে বিয়ে হয় না, তাহলে এখানে মানুষ কিভাবে বেঁচে আছে। এই কথা শুনে শম্ভুবাবু তাকে বলেন যে এই গ্রামে মানুষ বেঁচে আছে এবং বেঁচে থাকার কারণ হলো মঙ্গলপুর গ্রামের জমি খুব উর্বর, সেই কারণেই এখানকার চাষাবাদ খুব ভালো হয়, সেই কারণেই এখানে মানুষ থাকে। এখানকার বাসিন্দারা এখানে থাকতে বাধ্য, কিন্তু যারা এখানে থাকে তারা এখানে বিয়ে করে না, বরং তারা কাছের গঙ্গা নদী পার হয়ে অন্য গ্রামে বিয়ে করতে যায় এবং বিয়ে শেষে সেখানে গিয়ে কিছুদিন পর ফিরে আসে। আর সেই কারণেই এই গ্রামের ভেতরে যত কনের বিয়ে হয়েছিল তারা সবাই উধাও হয়ে গেছে, কারণ তাদের সবাইকে এক রাক্ষস তুলে নিয়ে গেছে।
এখন এই সব কথা শুনে অর্জুন হতবাক হয়ে যায় এবং বাবুর কথা বিশ্বাস করে না। এরপর তারা বাবু অর্জুনকে পুরো গল্পটা বলতে শুরু করে এবং সে তাকে বলে যে এই রাক্ষসের রহস্যটা কি। তারা বলে যে ওই লোকেরা যে রাক্ষসের কথা বলছে তার নাম বধূসুর, আর তাকে বধূসুরও বলা হয় কারণ সে নব দম্পতিদের তুলে নিয়ে যায়, অর্থাৎ বর ও কনেকে। তারা বলে যে বরের গল্পটা শুরু হয় শত শত বছর আগে। শত শত বছর আগে পাণ্ডবদের তৈরি ইন্দ্রপ্রস্থ রাজ্যে এক রাক্ষসী কন্যা এক দেবপুত্রের প্রেমে পড়ে। এরপরেই সেই রাক্ষসী গর্ভবতী হয় এবং তার গর্ভে ঈশ্বরের পুত্রের অংশ আসে। কিন্তু যখন দেবতা ও অসুররা এই কথা জানতে পারে তখন তাদের সকলের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। আর এখন যেহেতু সেই শিশুটি সম্পূর্ণ ঈশ্বরতুল্য ছিল, সম্পূর্ণ অশুভ নয়, তাই দেবতা ও অশুভ উভয়ই তাকে দত্তক নিতে অস্বীকার করে এবং সকলে সিদ্ধান্ত নেয় যে এই সন্তানের গর্ভে জন্ম নেওয়া প্রত্যেককে তারা হত্যা করবে। কিন্তু এই কথা জেনে সেই রাক্ষসী সেখান থেকে চলে যায় এবং একাকী কোথাও গিয়ে সেই সন্তানের জন্ম দেয়। কিন্তু যখন দেবতারা তাকে খুঁজতে আসে এবং সেই শিশুটিকে হত্যা করতে আসে তখন সেই রাক্ষসী তার সন্তানকে বাঁচানোর জন্য সোজা অন্ধকারের রাজা, যার নাম অন্ধকর্তা, তার কাছে চলে যায়। সেই অসুর কন্যা তার সন্তানকে অন্ধকারের হাতে তুলে দেয়। এরপর সেই অন্ধকারের রাজা শিশুটিকে দত্তক নেয় এবং তাকে তার অন্ধকার জগতে নিজের কাছে রাখে। এরপর জন্ম নেওয়া সেই দানবটি ধীরে ধীরে খুব শক্তিশালী হতে শুরু করে এবং যখন ধীরে ধীরে এর ফলে সে বড় হয়ে ওঠে এবং শিবের কাছে খুব কঠোরভাবে তপস্যা করে। এই তপস্যার দ্বারা সে শিবজিকে সন্তুষ্ট করে এবং তার কাছে এই বর চাই যে কেউ যেন তাকে কখনো হত্যা করতে না পারে। তার অনুরোধ শুনে ভগবান শিব তাকে এই বর দেন যে এই সমগ্র পৃথিবীতে কেউই তাকে হত্যা করতে পারবে না। তার মৃত্যু যদি হয় তবে তার নিজের হাতে বা তারই কোনো অংশের হাতেই হতে হবে। এই বর পাওয়ার পর সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে সমগ্র বিশ্বে তাণ্ডব শুরু করে দেয় এবং সেই অসুর বধূসুর নামে পরিচিত হয়। শক্তিশালী হয়ে বধূসুর বাদুড়ের নিজস্ব বাহিনী তৈরি করে এবং অমাবস্যার রাতে যখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার ছিল তখন সমস্ত দেবতাদের আক্রমণ করে, কিন্তু কোনো দেবতা বধূসুরকে যুদ্ধে হারাতে পারেনি। এর পরের দৃশ্য দেখি সমস্ত দেবতারা বিষ্ণুজির কাছে সাহায্য প্রার্থনা করেন। এরপর দেবতাদের অনুরোধে বিষ্ণু পৃথিবীতে একজন অপ্সরাকে পাঠান এবং তাকে অনেক বিশেষ শক্তি প্রদান করেন। সেই অপ্সরা পৃথিবীতে ফিরে এসে সোজা মঙ্গলপুরের বনে চলে যায়, অর্থাৎ মঙ্গলপুর নামে একটি জায়গা আছে যেখানে সে অপ্সরা আসে এবং তারপরে আমরা দেখি বধূসুর সেই অপ্সরার প্রেমে পড়ে যান। অপ্সরার রূপ দেখে বধূসুর তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যান এবং তাকে পাওয়ার চেষ্টা শুরু করে। এটা দেখে অপ্সরীটি বধূসুরকে বলে যে তারা এক হতে পারে, কিন্তু শুধুমাত্র বিয়ের পরেই। এরপর বধূসুরও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু আসলে এটা ছিল সেই অপ্সরীর একটি ফাঁদ এবং সেই কারণেই বিয়ের দিন যখন সেই অপ্সরাটি বধূসুরকে যখন বিয়ের মালা পরিয়ে দিচ্ছিল তখন সে তার পিছনে একটি ছোড়া লুকিয়ে রাখে। ছোড়া দিয়ে তাকে হত্যা করে সে বধূসুরকে মেরে ফেলে এবং এখন যখন বরমালা পরানোর সময় অপ্সরীর হাত বধূসুর ধরেছিল সেজন্যেই ছুরিটা জনতার নিজেকেই লাগে। এই জন্যে বধূসুর শেষ হয়ে যায়। কিন্তু যেখানে তার দেহ পড়েছিল সেইখানে কালো জাদু অনুশীলনকারীদের একটি সম্প্রদায় বধূসুরের একটি মন্দির তৈরি করেছিল। অতঃপর তারা বধূসুরকে পূজা করতে লাগলেন এবং কালো জাদু সম্প্রদায়ের মানুষ আবার বধূসুরকে জীবিত করার চেষ্টা করলেন, কারণ যদি সেই লোকেরা বধূসুরকে পুনরুজ্জীবিত করত তাহলে বধূসুর তাদের সমস্ত দাবি পূরণ করত। কিন্তু তেমনটা যাতে না ঘটে তাই সেই অপ্সরী মন্দিরের বাইরে একটি বড় গাছের রূপ ধরে বধূসুরকে পুনরুজ্জীবিত হতে বাধা দেয় এবং তখন থেকে আজ পর্যন্ত বধূসুরের মন্দির এবং অপ্সরীর গাছটি মঙ্গলপুরের ভিতরে রয়েছে। তবে কিছু সময় পরে সে বুঝতে পারে যে বধূসুরের আত্মা এখন মুক্ত এবং এটি এখানে ঘুরে বেড়ায় এবং এখন যেহেতু বধূসুর নতুন বধূর কাছে প্রতারণা হয়েছিল তাই সে বিয়ের পরে নতুন বধূদের তুলে নেয়। এখন এই পুরো গল্প শোনার পরেও অর্জুন বা পরেশ রাওয়াল কেউই তার গল্প বিশ্বাস করে না এবং অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে এখানেই তার বোনের বিয়ে দেবে এবং সে এই মন গড়া গল্পগুলিতে একেবারেই বিশ্বাস করবে না। কিন্তু যখন শম্ভুবাবু বেশ কয়েকবার অর্জুনকে থামানোর চেষ্টা করেন অর্জুন রেগে যায় এবং শম্ভুবাবুকে চলে যেতে বলে। এরপর রাজপাল যাদবও ছবিতে প্রবেশ করেন। আর এখন যেহেতু এটা একটা কমেডি সিনেমা তাই ইতিহাসে কমেডি দৃশ্য রয়েছে, কিন্তু বন্ধুরা এই বাংলোর ভিতরে ঘটনাগুলো অদ্ভুত হতে শুরু করেছে। যেন বাংলোর ভিতরের বাসিন্দারা রাতে কারো উপস্থিতি টের পায়। রাতে হঠাৎ কেউ বিছানা থেকে পড়ে যায়, কেউ কারো পা ধরে টানে, তারপর হঠাৎ কেউ আক্রান্ত হয় এবং ধীরে ধীরে আমরাও বুঝতে পারি যে এই বাংলোর ভিতরে কিছু না কিছু একটা তো আছেই। কিন্তু বন্ধুরা এক রাতে আবার খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে। রাতে যখন রাজপাল যাদব তার ঘরে ঘুমাচ্ছিল সে হঠাৎ উঠে দাঁড়ায় এবং তার সামনে কারো ছায়া দাঁড়িয়ে থাকে যে রাজপাল যাদবকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর রাজপাল যাদব ধীরে ধীরে বাংলো থেকে বেরিয়ে বাংলোর বাইরের জঙ্গলে প্রবেশ করে
কিন্তু ভাগ্যক্রমে অর্জুনের চোখ তার উপর পড়ে। তাই অর্জুন তাকে দেখে সঙ্গে সঙ্গে পরেশ রাওয়ালকে সঙ্গে নিয়ে রাজপাল যাদবের পিছনে পিছনে তারাও জঙ্গলে চলে গেল। কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে যখন তারা দুজনেই রাজপাল যাদবকে ধরে ফেলে, তখন রাজপাল যাদব বলে যে এই মুহূর্তে তারা বধূসুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। সে তাদের দুজনকে বধূসুরের মন্দিরটি দেখায় এবং তার পাশের অপ্সরার গাছটিও দেখায়। আর বন্ধুরা, এই কারণেই রাজপাল যাদব এই সমস্ত কিছু জানতে পারে, কারণ সে এখনও ওই কালো লোকটির নিয়ন্ত্রণে আছে। কিন্তু তারপর হঠাৎ সেখানে অনেক বাদুড় চলে আসে। তা দেখে তারা তিনজন ভয় পেয়ে দৌড়ে বাংলোর ভিতরে ফিরে যায়। এখন অবশ্য তারপর থেকে অনেকটা সময় কেটে গেছে এবং সবকিছু বেশ সুখেই চলছিল। কিন্তু তারপর একদিন হঠাৎ অর্জুন তার বাবার কাছ থেকে, অর্থাৎ বসুদেবাচার্যের কাছ থেকে একটি ফোন পায়। ফোনটা ধরতেই বসুদেবাচার্য অর্জুনকে অনেক বোকাঝকা করেন। আর তারপরে বসুদেবাচার্য অর্জুনকে বলে যে সে কাকে জিজ্ঞেস করে তার গ্রামের বাংলোতে চলে গেছে। কিন্তু একথা শুনে অর্জুন তার বাবাকে বলে, তুমি আমাদের কাছ থেকে এইসব কথা কেন লুকিয়েছিলে, আর কেন আমাদের তুমি এখানে আসতে দাওনি? আর আসল ব্যাপারটা হলো, তোমাকে না বলেই এখানে চলে আসার আসল কারণটা। যখন আমরা দাদাজি আর এইসব ব্যাপারে জানতে পারলাম, আমরা তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তখন সেই সময় তুমি তোমার সেমিনারের জন্য অস্ট্রেলিয়ায় ছিলে, তাই আমাদের ফোন ধরোনি। এই সব কথার পর অর্জুনের বাবা তাকে বলেন যে এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না এবং তোমার সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসা উচিত। কিন্তু একথা শুনে অর্জুন তাকে বলে যে সে ফিরবে না এবং সে তার বোনের বিয়েও এখানে ঠিক করেছে, আর এখন তার বোনের বিয়ে এই বাংলোর ভেতরেই হবে। কিন্তু একথা শুনে অর্জুনের বাবা তাকে বলেন যে এখন তুমি আমার কথা না শুনলেও একটি কাজ করো, ওই গ্রাম থেকে অল্প দূরেই একটি আশ্রম আছে, সেই আশ্রমে যাও আর সেই আশ্রমের প্রধান পুরোহিতের সাথে দেখা করে তাকে বাংলার ব্যাপারে বলো। যদি তিনি বলেন যে বিয়ে করতে, তাহলে সেখানে বিয়েটা করিও, কিন্তু যদি তিনি রাজি না হন, তাহলে সেখানে বিয়েটা করিও না। এখন বন্ধুরা, কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা দেখে অর্জুনও বুঝে গিয়েছিল যে এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে এবং এই গ্রামে বসবাসকারী লোকেরাও মোটেই মিথ্যা বলছে না। কারণ এখন অর্জুনও এইসব জিনিস নিজের চোখে দেখেছিল এবং কোথাও না কোথাও সে রাতের অন্ধকারও অনুভব করেছিল। আর সেই কারণেই সে দেরি না করে তাড়াতাড়ি গ্রামের বাইরের আশ্রমে চলে গেল এবং সেখানে সে প্রধান পুরোহিতের সাথে দেখা করে কথা বলল। এরপর অর্জুন আশ্রমে প্রধান পুরোহিতের সাথে দেখা করে তাকে বধূসুরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন প্রধান পুরোহিত অর্জুনকে বলেন যে বধূসুরের গল্প সম্পূর্ণ সত্যি এবং প্রকৃতপক্ষে তার মন্দির আজও মঙ্গলপুরের ভিতরেই আছে। কিন্তু বিয়ের ব্যাপারে আমার মনে হয় তুমি ওই বাংলোতে তোমার বোনের বিয়ে করাতে পারো। এখন তিনি প্রধান পুরোহিত অর্জুনকে বলেন যে অর্জুন, যিনি তোমার পিতামহ অর্থাৎ দুষ্যন্ত মহারাজ, তিনি আমার চেয়েও বয়স্ক পুরোহিত ছিলেন এবং তিনি যখন জীবিত ছিলেন 6 মাস আগে একবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই সময় তিনি আমাকে বলেছিলেন যে বধূসুর আর বেঁচে উঠতে পারবেন না, আর অকারণেই মঙ্গলপুরের লোকেরা এত ভয় পাচ্ছে এবং এখন আর মঙ্গলপুরের ভেতরে কারো বিয়ে দিলে আর কোনো বিপদ নেই। আর এখন যেহেতু অর্জুন তোমার পিতামহ দুষ্যন্ত মহারাজ, যিনি আমার চেয়েও বড় পুরোহিত, সেই কারণেই আমি বলতে পারি যে তুমি তোমার বোনের বিয়ে এখানেই দিতে পারো। তবে বাংলোর ভিতরে কি হচ্ছে তা বোঝার জন্য আমি আমার শিষ্যকে তোমার সঙ্গে পাঠাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি একটু ব্যস্ত এবং আমাকে বাইরে এক জায়গায় যেতে হবে। কিন্তু আমার শিষ্য তোমার সঙ্গে যাবে এবং সে বাংলোটা অনুভব করেই সবকিছু জেনে নেবে এবং অবশ্যই আমাকে জানাবে। তারপর আমি তোমাকে সেখানে কি করতে হবে তা বলে দেব। এরপর অর্জুন তাই করেন এবং তিনি পুরোহিতের শিষ্যের সঙ্গে বাংলায় ফিরে আসেন। শিষ্যটিও বেশ বিদ্বান, তাই বাংলোর ভেতরে এসে সে বুঝতে পারে যে এই বাংলোতে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। একই সাথে সে বাংলোর সেই ঘরটিও দেখতে পায় যেখানে অর্জুনের দাদু পূজা করতেন এবং যার দরজা সব সময় বন্ধ রাখতেন। কিন্তু যেই সে ঘরটির ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করে, একটি শক্তি তাকে খুব জোরে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয়। এই দৃশ্য দেখে শুধু সেই শিষ্যই নয়, অর্জুন এবং সেখানে দাঁড়িয়ে থাকা বাকি লোকেরাও খুব ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায়। কিন্তু তারপর এই ঘটনা দেখে পুরোহিতজির শিষ্য অর্জুন বলে যে এখন আমাকে তাড়াতাড়ি পুরোহিতজির কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে এই জায়গার সব কিছু বলতে হবে, কারণ এখানে কিছুই ঠিকঠাক চলছে না। আর হ্যাঁ, সূর্যাস্তের আগেই আমাকে মঙ্গলপুর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ যখন সূর্যাস্ত হয় অর্থাৎ যখন অন্ধকার হয়ে আসে, তখন ভূত অর্থাৎ বধূসুর খুব শক্তিশালী হয়ে ওঠে। এরপর অর্জুন শিষ্যটিকে তার গাড়িতে তুলে নেয় এবং তাকে দ্রুত মঙ্গলপুর পার করে দেওয়ার চেষ্টা করে।
কিন্তু যেইমাত্র সেই লোকটিকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, আমরা দেখতে পাই যে হঠাৎ সেই মুহূর্তে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। কালো মেঘ চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে আর খুব জোরে বৃষ্টি নামে। এমন আবহাওয়ায় গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়ে এবং একই সাথে তাদের গাড়ির উপর আক্রমণও শুরু হয়। এইসব দেখে শিষ্য ও অর্জুন অবাক হয়ে ভাবেন যে আশেপাশে কোনো মন্দির আছে কিনা। তখন অর্জুন তাকে বলেন যে কাছেই একটি শিব মন্দির আছে এবং তারপরে তারা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মন্দিরে প্রবেশ করতে শুরু করে। কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় দেখা যায় যে অর্জুন মন্দিরের ভিতরে চলে যান, কিন্তু পুরোহিতজির শিষ্য যখন মন্দিরের ভিতরে পা রাখতে যাবেন তার আগেই একটি বড় লোহা উড়ে এসে শিষ্যের ধড় কেটে দেয়, যার কারণে সেই শিষ্য অর্জুনের চোখের সামনেই শেষ হয়ে যান। এটা দেখে অর্জুন খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে তাড়াতাড়ি তার বাংলোর ভেতরে ফিরে এসে নিজের ঘরের দিকে যেতে শুরু করে। কিন্তু বাংলোতে ঢোকার সাথে সাথেই কেউ অর্জুনকে আক্রমণ করে এবং সেই কালো লোকটি, যাকে বাংলোতে অনেকবার দেখা গিয়েছিল, অর্জুনকে মারতে ও ছুঁড়ে ফেলতে শুরু করে। অর্জুন জানত আলোতে কালো ছায়ামূর্তিটা কিছুটা দুর্বল হয়ে পড়ে, তাই অর্জুন তার ফোনের আলো জ্বালিয়ে তার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু যখন অর্জুনের ফোনের আলো নিভে যায়, অর্জুন কোনো মতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গাড়িতে ঢুকে পড়ে, গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয় এবং সারা রাত গাড়ির ভেতরেই কাটায়। পরদিন সকালে অর্জুন দ্রুত তার বাবার সাথে যোগাযোগ করে এবং সেই রাতে যা যা ঘটেছিল তার সব কিছু তার বাবাকে বলে। এই সব শুনে অর্জুনের বাবাও মঙ্গলপুরে এসে পৌঁছান। অর্জুন আর তার বাবা দ্রুত একত্রিত হয়ে প্রধান পুরোহিতের সাথে দেখা করে। তারা প্রধান পুরোহিতের সাথে দেখা করে তাকে সব কিছু বলে। এরপর প্রধান পুরোহিত তাদেরকে বলেন যে এখন অর্জুনকে তার বোনের বিয়ে স্থগিত করতে হবে, না হলে তার বোনকে মঙ্গলপুর থেকে বের করে দিতে হবে। এর সাথেই প্রধান পুরোহিত অর্জুনকে সেই বিশেষ ঘরটির কথা বলেন এবং জানান যে সেই বিশেষ পূজা ঘরের চাবিটি তার পিতামহের কাছে থাকত। আসলে মারা যাওয়ার কিছু সময় আগে অর্জুনের পিতামহ বাংলোর ভেতরে থাকা বন্ধ করে দিয়েছিলেন এবং তারা বাংলো থেকে কিছুটা দূরে একটি বাড়িতে থাকতেন। তাদের দেখাশোনা করার জন্য সেখানে দ্বিতীয় একজন লোককে রাখা হয়েছিল। আর সেই কারণেই অর্জুন তার বাবার সাথে দ্রুত সেই বাড়িতে যায়, যাতে তারা সেখান থেকে সেই পূজাঘরের চাবিটি খুঁজে পেতে পারে। এখানে অর্জুন এবং তার বাবা পূজাঘরের চাবিটি খুঁজে পাওয়ার জন্য দ্রুত তার পিতামহের অন্য বাড়িতে যান, কিন্তু তারা যাওয়ার পরই পুরোহিত তাদের জ্ঞান ব্যবহার করে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করেন। তারপরে পুরোহিত তারা জ্ঞান থেকে জানতে পারেন যে বধূসুরকে পুনরুজ্জীবিত করার জন্য আসলে ১৩ জন নতুন বধূকে বলি দিতে হবে এবং সেই ১৩টি কনের মধ্যে ১২টিকেই বলি দেওয়া হয়েছে। আরেকজন কনেকে বলি দিলে বধূসুর আবার জীবিত হবে। এখন এই কথা বুঝতে পেরে প্রধান পুরোহিত খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন যে অর্জুনের পিতামহ দুষ্যন্ত মহারাজ তার চেয়েও বড় পুরোহিত ছিলেন এবং তিনি এও জানতেন যে ১৩টি কনেকে বলি দেওয়ার পরেই বধূসুর আবার জীবিত হবে। দুষ্যন্ত মহারাজ যখন এইসব জানতেন তখন তিনি তাদের এ কথা কেন বলেছিলেন যে এখন থেকে ছেলেমেয়েরা মঙ্গলপুরের ভেতরেই বিয়ে করতে পারবে, আর তাই প্রধান পুরোহিতরা এই নিয়ে ভাবতে শুরু করেন এবং চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে অর্জুন তার বাবার সঙ্গে পিতামহের দ্বিতীয় বাড়িতে পৌঁছায় এবং সেই বাড়ির তত্ত্বাবধায়কের কাছে পূজা ঘরের চাবি চায়, কিন্তু সে রাজি হয় না এবং তত্ত্বাবধায়ক অর্জুনকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু যখন এই নিয়ে অর্জুনের সাথে তার তর্ক হয় তখন অর্জুনের দাদু ঘরের ভেতর থেকে আসেন। সেই সময়ে আমরা এটাও জানি যে দুষ্যন্ত মহারাজ আসলে মারা যাননি, আজও তিনি বেঁচে আছে এবং অর্জুনের দাদু তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছেন। এরপর অর্জুনের দাদু অর্জুন আর তার বাবার দিকে বন্দুক তাক করে তাদের দুজনকেই এখান থেকে চলে যেতে বলে। অর্জুন তার বাবা বাসুদেবাচার্য অর্জুনের পিতামহকে গুরুজি বলে ডাকতে শুরু করলেন এবং অর্জুনের বাবা অর্জুনের পিতামহকে বললেন, গুরুজি শান্ত হও এবং আমাদের সাথে কথা বলো। কিন্তু অর্জুনের দাদু তাদের সবাইকে বলেন যে আমি কারোর কথা শুনব না, এখান থেকে চলে যাও, আমি শুধু আমার ছেলেকে বাঁচাতে চাই, আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। এ কথা শুনে অর্জুন ও তার বাবা সেখান থেকে চলে যায় এবং নিজেদের বাংলোতে ফিরে আসে। কিন্তু অর্জুন বাংলোতে ফিরে এই কথাগুলো ভাবতে থাকে, তার বাবা কেন তার দাদাকে গুরুজি বলে ডাকছিলেন এবং এই বিষয়টি অর্জুনকে বেশ পীড়া দেয় বলে মনে হয়।
অর্জুন ভাবি তার বাবা ওর দাদুর সামনে থাকতেও অর্জুনের দাদু কেন বলছিল যে সে তার ছেলের প্রাণ বাঁচাতে চান এবং তিনি এসব তার ছেলের জন্যই সবকিছু করছেন। অর্জুন তার বাবাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এই সব কিছুর পিছনে আসল সত্যটা কি, কারণ সত্যটা তার কাছে গোপন রাখা হয়েছে। এরপর অর্জুনের বাবা অর্থাৎ বাসুদেবাচার্যকেও সেখানে প্রধান পুরোহিতকে ডাকে এবং তিনি অর্জুনের সামনে তাঁকেও পুরোহিতকে পুরো ঘটনাটি বলতে শুরু করেন। বাসুদেবাচার্য অর্জুনকে বলেন যে আসলে তিনি তার আসল বাবা নয়, এবং শুধু তাই নয়, বাসুদেবাচার্য আমি তোমার পিতামহ অর্থাৎ কি দুষ্যন্ত মহারাজের আসল পুত্রও নয়। প্রকৃতপক্ষে অর্জুনই তোমার আসল বাবার নাম, এবং দুষ্যন্ত মহারাজের আসল পুত্র তার নাম ছিল মাধব। এখন এরপর থেকে গল্প শুরু হয়। গল্পের ভেতরে আমরা জানতে পারি যে এই গল্পটি আজকের থেকে ২৫-৩০ বছর আগের। এখানে আমরা দেখতে পাই যে দুষ্যন্ত মহারাজ, যিনি একজন অত্যন্ত মহান পুরোহিত ছিলেন, তার অনেক শিষ্য ছিল, কিন্তু তাদের মধ্যে দুজন বিশেষ শিষ্য ছিলেন, যার মধ্যে প্রথম শিষ্য ছিলেন বাসুদেবাচার্য এবং দ্বিতীয় শিষ্য ছিলেন তার নিজের ছেলে মাধব, যিনি আসলে হুবহু অক্ষয় কুমারের মতোই দেখতে ছিলেন। অর্থাৎ আপনারা সিনেমায় দেখে থাকবেন যে বাবা ও ছেলে দেখতে হুবহু একদম একই রকম। এখন অক্ষয় কুমার মানে মাধব এবং বাসুদেবাচার্য এরা ছিলেন গুরুর সবচেয়ে বিশেষ শিষ্য, এবং দুষ্যন্ত মহারাজ তাদের দুজনের ওপরই খুব সন্তুষ্ট ছিলেন। কিন্তু তারপর একদিন তার আশ্রমে মীরা নামের একটি মেয়ে আসে, যে সেখানে সঙ্গীত শেখাতে আসে। এখানে সিনেমায় এই মীরা চরিত্রে অভিনয় করেছেন তাবু। এখন মীরার আশ্রমে আসার পরই আমরা দেখি যে মাধব এবং বাসুদেবাচার্য দুজনেই মীরার প্রেমে পড়ে যান, কিন্তু বিনিময়ে মীরা মাধবকে নয় বাসুদেবকেই ভালোবাসে। কিন্তু যখন মাধব জানতে পারি যে মীরা তাকে নয় বাসুদেব আচার্যকে ভালোবাসে, তখন সে সেটা সহ্য করতে পারে না, তাই সে মীরাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়। এখন এটা স্পষ্ট যে মীরা নিজে মাধবকে বেছে নেয়নি, এবং সেই কারণেই মাধব সিদ্ধান্ত নেয় যে এখন সে বধূসুরের পূজা করে তাকে পুনরুজ্জীবিত করবে। এরপর বধূসুর জীবিত হলেই সে মাধবের ইচ্ছা পূরণ করবে, যাতে সে মীরাকে বিয়ে করতে পারে। এখন এটা করার জন্য সে বধূসুরকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে তার বাংলোর ভেতরের সেই বিশেষ ঘরে তার পূজা শুরু করে, যেখানে তার বাবা পূজা করতেন। কিন্তু কিছুক্ষণ পর তার বাবা অর্থাৎ দুষ্যন্ত মহারাজ বিষয়টি বুঝতে পেরে তাকে থামাতে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, এবং সেই কারণেই মাধব তখন বধূসুরকে জীবিত করতে পারেনি। কিন্তু তার পূজা করার ফলে মাধব বধূসুরের নিয়ন্ত্রণে চলে এসেছিল, এবং সেই কারণেই মাধবের রূপ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল এবং তাকে বাদুড়ের মতো দেখাচ্ছিল। তবে মাধবের নিজের উপরে নিয়ন্ত্রণে ছিল, সে যখন চাইতো বাদুড় এবং যখন ইচ্ছা মানুষ হতে পারত। কিন্তু এই দৃশ্য দেখি দুষ্যন্ত মহারাজ খুব ভয় পেয়ে যান, এবং তিনি মাধবকে জিজ্ঞাসা করতে শুরু করেন যে সে শেষ পর্যন্ত কেন বধূসুরকে পুনরুজ্জীবিত করছে, সর্বোপরি সে তার কাছে কী ধরনের ইচ্ছা চাইতে চায়। এই কথা শুনে মাধব তার বাবাকে বলে যে সে মীরাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। ততক্ষণে দুষ্যন্ত মহারাজও জেনে গিয়েছিলেন যে মীরা বাসুদেবের প্রেমে পড়েছিল, কিন্তু তারপরেও তিনি মাধবকে বলেন যে তিনি তার ইচ্ছা পূরণ করবেন এবং মীরাকে তার সাথেই বিয়ে করাবেন। এখন এই কাজটি করার জন্য দুষ্যন্ত মহারাজ বাসুদেবের কাছে যান এবং তাকে বলেন যে আমি তোমার গুরু, আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাই। এই কথা শুনে বাসুদেবাচার্য গুরুকে বলেন যে গুরু দক্ষিণায় আপনি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারেন। এই কথা শুনে তিনি তাকে বলেন যে তার উচিত মীরাকে চিরতরে ভুলে যাওয়া। এই কথা শুনে বাসুদেবাচার্যের খারাপ লাগলেও তিনি তার গুরুর ইচ্ছা মেনে নেন এবং মীরাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন। এরপর যখন মীরা জানতে পারে যে বাসুদেব তাকে ছেড়ে দিয়েছে, তখন দুষ্যন্ত মহারাজ তার ছেলে মাধবের সাথে মীরার বিয়ের ব্যবস্থা করেন। এখন বিয়ের পর কিছু সময় কেটে যায়, কিন্তু তারপর একদিন রাতে মীরা তার স্বামী মাধবকে বাদুড় রূপে দেখে। এই দৃশ্য দেখাটা তার জন্য অসহনীয় হয়ে ওঠে। সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সোজা বসুদেবাচার্যের কাছে যায় এবং তাকে বলে যে সে তার সাথে থাকতে চায়। এরপর বসুদেবাচার্য তাকে নিয়ে লন্ডনে চলে যান। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়।
কিন্তু ঠিক সেই সময়েই মীরার গর্ভে মাধবের সন্তান অর্জুনের জন্ম হয় এবং এরপর তাদের একটি কন্যা সন্তানও হয়, যে মীরা। এখন এরপরেই এই পুরো গল্পটি শেষ হয়ে যায় এবং গল্পটি আবার বর্তমানে ফিরে আসে। এখানে পুরোহিত অর্জুন এবং তার বাবা বাসুদেবাচার্যকে বলেন যে এখন তিনি আসলে পুরো গল্পটি এবং কি ঘটছে তা বুঝতে পেরে গেছেন। পুরোহিত তাদের দুজনকে বলেন যে আসলে যিনি এই সমস্ত কিছু করাচ্ছেন তার নাম দুষ্যন্ত মহারাজজি, অর্থাৎ অর্জুনের পিতামহ। আসলে দুষ্যন্ত মহারাজ তার পুত্র মাধবকে খুব ভালোবাসেন, আর এখন যেহেতু মাধব বধূসুরের নিয়ন্ত্রণে রয়েছে এবং বধূসুরের অভিশাপ তার উপর রয়েছে, সেই কারণেই দুষ্যন্ত মহারাজ স্বয়ং মাধবকে তার অভিশাপ থেকে বাঁচাতে ১৩ জন বধূকে বলি দিয়ে বধূসুরকে পুনরুজ্জীবিত করতে চান। কারণ এখন বধূসুর জীবিত হলেই মাধব বধূসুরের অভিশাপ থেকে মুক্তি পাবে, অন্যথায় সে শতাব্দীর পর শতাব্দী বাদুড়ের মতো থাকবে এবং সর্বদা বধূসুরের দাস হয়ে থাকবে। কিন্তু এখন নিজের পুত্র মাধবকে বাঁচাতে দুষ্যন্ত মহারাজকে ১৩ জন বধূকে বলি দিতে হবে, যার মধ্যে ১২ জনকে ইতোমধ্যেই বলি দেওয়া হয়েছে। কিন্তু এখন যেহেতু মঙ্গলপুরের ভিতরে ধীরে ধীরে সবাই জেনে গেছে যে এখানে বিয়ে করা ঠিক নয়, সেই কারণেই এখানে কেউ বিয়ে করছে না। কিন্তু দুষ্যন্ত মহারাজজি নিজেই এই কথা ছড়াতে শুরু করেছেন যে এখানে বিয়ে করা যেতে পারে এবং এখন মঙ্গলপুরের উপর মধুসূরের কোনো প্রভাব নেই। কিন্তু বহুবার বলার পরেও যখন কেউ তার কথা শুনল না, তখন সে একটা পরিকল্পনা করল যে সে তার নাতনির বিয়ে এখানেই দেবে। আর তা করার জন্য সে নিজের মৃত্যুর নাটক করল এবং তার উইলের মাধ্যমে আপনাদের এখানে ডেকে পাঠালো, কারণ সে আপনাদের সম্পর্কে সবকিছু জানত। আর দুষ্যন্ত মহারাজ জানত তোমার বোনের বিয়ে কবে ঠিক হতে চলেছে, সেই কারণেই সে ঠিক সেই সময়ে তোমাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করে এবং তার করা পরিকল্পনা অনুযায়ী এখন তোমরা এখানে আছো। আর অর্জুনের বোনের বিয়েও সেই একই বাংলোতে ঠিক হয়ে গেছে। এরপর পুরোহিত অর্জুন ও তার বাবাকে যে কোনো উপায় বিয়েটা থামাতে এবং তারপর মঙ্গলপুরের বাইরে বিয়েটা সম্পন্ন করতে বলেন। কিন্তু যখন অর্জুন মীরার হবু স্বামী রাহুলের পরিবারের সাথে কথা বলে, তখন সে বুঝতে পারে যে তার পরিবারেও একজন পুরোহিত আছেন যিনি বিয়ের তারিখ ঠিক করে রেখেছেন এবং এখন সেই দিনই বিয়ে দিতে হবে। বিয়ের দিন পিছনোর অনুমতি দিচ্ছেন না। একই সাথে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই কারণেই সবাই বিয়েতে যোগ দিতে মঙ্গলপুরের ভেতরে চলে আসছেন। আর এখন যেহেতু অর্জুন বধূসুর এবং মঙ্গলপুর সম্পর্কে সবাইকে সত্যিটা বলতে পারবে না, সেই কারণেই এখন তার পক্ষে বিয়ে বাতিল বা স্থগিত করা খুব কঠিন, কারণ কোনো উপযুক্ত কারণ ছাড়া কেউই বিয়ে স্থগিত করার কথা ভাববে না। এখন অর্জুন পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, যার উত্তরে পুরোহিত তাকে বলেন যে যদি এই ধরনের বিষয় এবং বিয়ে এড়ানো না যায়, তাহলে তোমার দিনের বেলায় বিয়েটা সম্পন্ন করে তোমার বোনকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া উচিত এবং অন্ধকার হওয়ার আগেই মীরাকে এই সীমান্ত থেকে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এখন এর উপরে আরও একটি সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যাটি হল মীরার হবু স্বামী অর্থাৎ রাহুল, যিনি তার রাজকীয় পুরোহিত। তিনি সিদ্ধান্ত নেন যে বিয়েটি কেবল রাত ৮টায় হবে। এই কথা শুনে অর্জুন এবং তার বাবা হতবাক হয়ে যান এবং তারা বলেন যে বিয়েটা সেদিনই সকালে হবে, আর না হলে বিয়েটা হবেই না। এখন এই কারণে একটি বিবাদ হয় এবং মীরার বিয়ে বাতিল হয়ে যায় এবং এর কারণে অবশ্যই অর্জুন এবং তার বাবা মীরাকে অন্য কারো সাথে বিয়ে দিতে পারতেন, কিন্তু তারা তাকে হারাতে পারতে চেতেন না। কিন্তু প্রকৃতপক্ষে যখন মীরার বিয়ে ভেঙে যায়, মীরা খুব দুঃখ পায় এবং মীরা তাদের মরে যাবার ভয় দেখায়। অর্জুন এবং তার বাবা তার শর্ত মেনে নেন এবং তারা রাতে বিয়ের আয়োজন করতে রাজি হন। কিন্তু একই সাথে অর্জুন পরিকল্পনা করে যে যাই ঘটুক না কেন সে তার বোনের বিয়েটা তো রাতেই করবে, কিন্তু কোনোভাবেই বধূসুরকে তার বোনকে নিয়ে যেতে দেবে না। এরপর আসে বিয়ের রাত। বিয়ের রাতে অর্জুন পুরো বাংলোতে অনেক আলো জ্বালিয়ে রাখে, যাতে বধূসুরের শিষ্য অর্থাৎ তার বাবা মাধব এখানে আসতে না পারে। কিন্তু বিয়ের ঠিক পরেই দেখা যায় যে বধূসুরের শিষ্য অর্থাৎ তার বাবা মাধব, যে বাঁদুরের রূপ ধরে ঘুরে বেড়াচ্ছিল এবং বধূসুরের জন্য সব মেয়েদের তুলে নিচ্ছিল, সে বাংলোতে প্রবেশ করে এবং ধীরে ধীরে সমস্ত জেনারেটর বন্ধ করে সবকিছু অন্ধকার করে দেয়। এরপর
অর্জুন তার বোনকে বাঁচানোর জন্য তাকে একটি ঘরে রাখে, কিন্তু মাধব সেই ঘর থেকে মীরাকে তুলে নিয়ে সোজা জঙ্গলে বধূসূরের মন্দিরে নিয়ে যায়। সেখানেই মাধবের বাবা অর্থাৎ দুষ্যন্ত মহারাজ বধূসূরকে জীবিত করার প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেখানেই দুষ্যন্ত মহারাজ এখন মীরাকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অর্জুন যখনই বুঝতে পারে যে তার বোন নেই, তখনই সে বুঝতে পারে যে তার বোনকে নিশ্চয়ই বধূসূরের মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই কারণেই সে দেরি না করে দ্রুত সেখানে যায় এবং সেখানেই তার বোনকে অচেতন অবস্থায় দেখতে পায়। অর্জুনকে দেখে মাধব তাকে আক্রমণ করে, যার পরে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়, এবং সেই লড়াইয়ে মাধব অর্জুনকে খুব খারাপভাবে মারধর করে। কিন্তু তারপর সেই অপ্সরা গাছের একটি টুকরো অর্জুনের হাতে আসে, যা আসলে একটি লম্বা কাঠের টুকরো ছিল। আর এখন যেহেতু সেই অপ্সরা কাঠের টুকরোর ভিতরে বিদ্যুৎ ছিল, তাই অর্জুন সেই কাঠটি সোজা মাধবের শরীরে বিদ্ধ করে, যার ফলে মাধবের মৃত্যু হয়। এবং তারপরেই অর্জুন তার পিতামহ অর্থাৎ দুষ্যন্ত মহারাজের কাছে যায় এবং তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করে, এবং তারপরে অর্জুন তার বোনের কাছে যায়। আর অর্জুন তার বোনকে নিয়ে মন্দিরটি থেকে বেরিয়ে আসে। এবং বন্ধুরা, এভাবেই পুরো গল্পটা শেষ হয়, এবং এর পরবর্তী সিনে গল্পটা আবার সেই একই রেল স্টেশনে ফিরে আসে, যেখানে বৃদ্ধ লোকটি ওই 4 বন্ধুকে পুরো গল্পটা বলছিলেন। আর বন্ধুরা, এই পুরো গল্পটা শেষ হওয়ার পর আমরা জানতে পারি যে আসলে যে বৃদ্ধ লোকটি গল্পটা বলছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং অর্জুন। আমরা জানি যে অর্জুন তার বোনের বিয়ে দিয়ে দেয়, এবং তারপর থেকেই অর্জুন মঙ্গলপুরের ভিতরেই থাকে যান, যাতে কেউ বধূসূরকে আবার জীবিত করে তুলতে না পারে। আর তখন থেকেই তিনি এত বছর ধরে এখানে একই কাজ করে আসছেন। কিন্তু তারপর বন্ধুরা, এই পুরো সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে ভূত বাংলো সিনেমার সম্পূর্ণ গল্প। কমেন্টে আমাকে জানাবেন এই সিনেমার গল্প এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং আপনাদের অন্য কোনো মুভি এক্সপ্লেইন দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দিন, যাতে আমাদের চ্যানেলে সব নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ। এমন একটি চমৎকার ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তাহলে এখন বিদায় বন্ধুরা।